উদযাপনে এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়। সারা দেশে জামাতে ঢল, ত্যাগের মহিমায় পশু কোরবানি। ঈদের দিন বাবা মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর। সমৃদ্ধি অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চায় সরকার। ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক বিএনপির। পশুর চামড়া কিনতে পাড়া মহল্লায় মৌসুমি ব্যবসায়ীরা। এবার 1 কোটি পিস সংগ্রহের লক্ষ্য। 10 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে 2 সিটিতে ব্যাপক প্রস্তুতি। ঈদে মলিন হাওর চরাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নিঃস্ব কৃষক। ধানের সঙ্গে ডুবে গেছে বিনিয়োগ ও স্বপ্ন, সহায়তার আশ্বাস। এবং দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাতে মুসল্লির ঢল। অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আনন্দ ভাগাভাগি। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিনা খান। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার জামাত। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরা। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকার 2 সিটির প্রশাসক, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। আম নিয়ে যে ঘটনাটা ঘটছে আর কি, এখনো মারা যাচ্ছে, তো আমরা চাই যে আমাদের এই সন্তানরা যাতে একদম নিরাপদে থাকে। কুরবানির থেকে শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ ত্যাগ আমরা আল্লাহ তাআলার জন্য করব, এটাই কুরবানির শিক্ষা। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। সচরাচর আমাদের দেশে এইটা প্রচলন নেই যে নারী এবং পুরুষ একসঙ্গে নামাজ আদায় করবে। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। অংশ নেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মহান আল্লাহর প্রতি অতুলনীয় আনুগত্য এবং আত্মত্যাগকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিক্ষা নিচ্ছেন দেশ জাতির কল্যাণে আত্মত্যাগের। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। রাজধানীতে জাতীয় ঈদগাহর পাশাপাশি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজের জামাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় 5টি ঈদের জামাত। সকাল থেকে জাতীয় মসজিদ অভিমুখে আসতে থাকেন সব শ্রেণী পেশা বয়সের মানুষ। কেউ এসেছেন ঢাকার বাইরে থেকে, শামিল হন বিদেশি নাগরিকরাও। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এরপর বায়তুল মোকাররমে ঈদ জামাতে আরও 4 বার কাতারবন্দী হন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে পরম করুণাময়ের কাছে হাত তুলে মোনাজাত করেন তারা। দেশ ও জাতির মঙ্গল কামনায় পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। সকলে একটা ভ্রাতৃত্ববোধ আমরা এখানে বজায় রেখে আমরা নামাজটা আদায় করছি, তাতে আমাদের খুব ভালো লাগছে। আমার ছেলের প্রথম চাওয়াতেই বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে এসেছি। সবসময় চেষ্টা করি যদি ঢাকাতে কখনো ঈদ করা হয় আমি বাইতুল মোকাররমে ঈদের নামাজটা পড়ার চেষ্টা করি।
ঈদের নামাজ আদায়ের পর বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও দলের নেতাকর্মীদের সঙ্গে দোয়া করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহতদের কবরও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। ঈদুল আজহার নামাজের পর শেরেবাংলা নগরে বাবা মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। দলের নেতাদের নিয়েও কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করছে। এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোরও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার জামাত। ঈদের নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা হয় মোনাজাত। ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ আদায়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল 9টায় ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হয় এ ময়দানে। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মনের একটা আকাঙ্ক্ষা ছিল, জীবনে একবার হলো শোলাকিয়া ময়দানে যেত আমি নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা মনে হয় আমার দোয়া কবুল করছেন। এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোড়ে শহীদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ শামিল হন কাতারে। সকাল 8:30টায় শুরু হওয়া ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এই কুরবানির মাধ্যমে মানুষকে ত্যাগ, উৎসর্গ, দেশ ও সমাজের জন্য নিবেদিত হওয়ার যেন শিক্ষা রয়েছে, এই শিক্ষা তারা গ্রহণ করে। ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম নগরীর কাটল্লী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপরে সামনের দিকে এগিয়ে যাওয়া, সমৃদ্ধির পথে একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে, জনগণের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদেরকে একটু দেন। আমরা নির্বাচিত সরকার, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তাদের যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে।
এছাড়া ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, চাঁদপুর সহ দেশের সব জেলায় ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি ও বর্জ্য অপসারণের কাজ। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং কলাবাগানে আছেন শাহরিয়ার সৌমিক। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। কোরবানির পর 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উত্তর সিটি কর্পোরেশন, তারই অংশ হিসাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো দমে কোরবানির পশুর বর্জ্যর যে অপসারণের কাজ চলছে সেটি কিন্তু এখন চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কিন্তু আসলে এখন যেই কোরবানি পশুর যে বর্জ্যগুলো তারা বিভিন্ন অলিগলি থেকে নিয়ে এসে এখানে জমা করছে এবং সেখান থেকে বড় ভেকু এবং গাড়ির মাধ্যমে কিন্তু সে বর্জ্যগুলো নিয়ে আরেকটি বড় গাড়ির মাধ্যমে তোলা হচ্ছে এবং সেখান থেকে এই বর্জ্যগুলো কিন্তু চলে যাচ্ছে নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে। এবং আমরা যেটা দেখতে পেরেছিলাম যেখানে সকাল থেকেই উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কিন্তু বর্জ্য অপসারণের কার্যক্রমের জন্য অপেক্ষা করছিলেন এবং যখনই আসলে কোরবানির পর বর্জ্য অপসারণের যে কার্যক্রম শুরু হওয়ার কথা তখন থেকে কিন্তু তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি দিয়ে কিন্তু তারা যে বিপুল পরিমাণ কোরবানির পশুর বর্জ্য এসেছে এই মহাখালীতে, সেখান থেকে কিন্তু তারা গাড়ির মাধ্যমে সেই বর্জ্যগুলো অপসারণ করছে। এবং তারা বলতে চাচ্ছিলেন যে তাদের সাথে কথা বলার পর তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা 12 ঘন্টার মধ্যেই উত্তর সিটি কর্পোরেশনের সকল কোরবানির বর্জ্য তারা অপসারণ করবেন। এবং এই কোরবানির পশুর বর্জ্য অপসারণের জায়গা থেকে কিন্তু তারা সাধারণ মানুষটাও কিন্তু স্বস্তি প্রকাশ করছেন যে এই উত্তর সিটি কর্পোরেশনের যে অংশ সেই অংশ থেকে কিন্তু তারা এই বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে এটি চলমান রয়েছে। এবং এই মুহূর্তে কলাবাগানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার সৌমিক। এখন চলে যাব তার কাছে। রাজধানীর উত্তরাঞ্চল থেকে সহকর্মী নিশান জানাচ্ছিলেন বর্জ্য ব্যবস্থাপনার খবর এবং তারই ধারাবাহিকতায় আমি এখন অবস্থান করছি রাজধানীর দক্ষিণাংশে অর্থাৎ ধানমন্ডির কলাবাগানে আমি অবস্থান করছি। এবং এখানে সকাল থেকে দেখছি যে কোরবানির ঈদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি এবং বেশ জোরালোভাবে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র আব্দুল সালাম তার উদ্যোগে কিন্তু জোরালোভাবে যে কোরবানির যে বর্জ্য ব্যবস্থাপনা সেটির কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সকাল থেকে এখানে বিপুল পরিমাণ যে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সাথে তারা সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে সেকেন্ডারি ট্রান্সফিউশন যে সেন্টার যেখানে আছেন কলাবাগান সেখানে তারা তাদের বর্জ্য কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য কিন্তু তারা এখানে নিয়ে আসছেন এবং এখানে খুব গোছালোভাবে কাজকর্ম চলছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এখানে বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংযুক্ত একজন কর্মকর্তা এখানে নিযুক্ত আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেলা 12টার দিকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু ঠিক সকাল থেকেই কিন্তু তারা এই ব্যবস্থাপনার কাজ চলমান রেখেছেন। এবং আমরা জানতে পেরেছি যে ঢাকা দক্ষিণ সিটির যে প্রশাসক আব্দুল সালাম তিনি কিন্তু আনুমানিক দুপুর 1:30 নাগাদ সময়ে এই ট্রান্সফার স্টেশনে আসবেন কলাবাগানে এবং এখান থেকে যে বর্জ্য ব্যবস্থাপনার যে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন তিনি এখান থেকে কিন্তু এখানে উপস্থিত হবেন এবং সেই উদ্বোধন কার্যক্রমের তিনি এখানে সামিল হবেন এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং এখানে এসে তার সাংবাদিকদের সাথে কথা বলারও কথা রয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং দর্শক জানিয়ে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটিকে ঘিরে কিন্তু এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 33,992 টন বর্জ্য উৎপন্ন হতে পারে এমনটি কিন্তু তারা বলছেন। এবং প্রায় 13,500 কর্মী এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের একনিষ্ঠ কার্যক্রমের ফলে কিন্তু এখানে বেশ ভালোভাবেই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। তো কলাবাগান থেকে বর্জ্য ব্যবস্থাপনার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মহাখালী ও কলাবাগান থেকে সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। হরমুজে কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না জানালেন ট্রাম্প। প্রণালী ইস্যুতে আইন না মানলে ওমানেও হামলার হুঁশিয়ারি। খসড়া চুক্তির খবর প্রত্যাখ্যান হোয়াইট হাউসের। রাজধানীতে ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানির পশু জবাইয়ের পর শুরু হয়েছে চামড়া সংগ্রহ। বৃহস্পতিবার সকাল 10টার পর থেকেই নগরীর পাড়া মহল্লায় পশুর চামড়া কিনতে আনাগোনা শুরু হয় মৌসুমী ব্যবসায়ীদের। এবারের ঈদে সারা দেশে 1 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ঈদের দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে প্রবেশ করবে না বলে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। চলতি বছর ঢাকায় গরুর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা।
এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি কামরুলের কাছে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে চামড়া আসার পরিমাণ বাড়ছে। এখানে যে চামড়া কেনা বেচা হচ্ছে, কিছু পরিমাণ চামড়া জমে গেলে সেগুলো আবার খুব দ্রুততম সময়ের মধ্যে আড়ত বা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, যার জন্য এখানে স্তূপ আকারের চামড়া কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না, যেগুলো জমে গেলেই নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ধীরে ধীরে রোদের তাপ বাড়ছে, অর্থাৎ আবহাওয়া গরম হয়ে উঠছে। আবহাওয়া গরম হয়ে গেলে চামড়া যেহেতু খুব দ্রুত সময়ের ভেতরে নষ্ট হওয়ার একটা শঙ্কা তৈরি হয়, যার জন্য তারা সেই ঝুঁকি না নিয়ে অল্প অল্প পরিমাণ চামড়া কিনছেন এবং অল্প অল্প করেই তারা সেটি ট্যানারি কিংবা যে স্থানীয় আড়ত বা যেখানে তারা সংরক্ষণের ব্যবস্থা করেছেন, এখানে যারা কিনছেন তারা সেখানে নিয়ে যাচ্ছেন। তো এভাবে চামড়া কেনা বেচা চলছে সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে। এবং যারা বিক্রি করতে আসছেন তারা কিন্তু অনেকেই লোকসানের কথা বলছেন, অর্থাৎ তারা পাড়া মহল্লা থেকে যে দামে কিনছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না, এমন অভিযোগ রয়েছে তাদের। যারা কিনছেন তারা বলছেন যে তারা সরকার যে নির্ধারিত দাম রয়েছে সেই নির্ধারিত দামের ভেতরেই তারা কিনছেন, কারণ লবণজাত দাম প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সরকার নির্ধারিত সেটি ঢাকার ভেতরে 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা আছে। তো সেই জায়গায় তারা যেহেতু কাঁচা চামড়া লবণ ছাড়া কিনছেন, সেখানে যেন তারা তাদের লোকসান এবং লাভের হিসাব ঠিক রাখতে পারেন, সেই জায়গা থেকে আসলে তারা চামড়া কিনছেন, এমনটি দাবি যারা আড়ত মালিক রয়েছেন কিংবা যারা ট্যানারি মালিকের প্রতিনিধি রয়েছেন তারা সেটি জানাচ্ছেন। তো আমার কাছে ঢাকার সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে এই ছিল কাঁচা চামড়া সংগ্রহের খবর। এখন আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী কমল দে। ধন্যবাদ সবুজ। আমি যদি ধারণার ভুল না হয় সেটি হলো এই চামড়ার দর ফেলে দেওয়ার জন্য যে কারসাজি সেটা খুচরা পর্যায়ে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এখন পর্যন্ত খুচরা পর্যায়ে চামড়ার দাম রাখা হচ্ছে প্রতি পিস চামড়া 100 থেকে 150 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা মাত্র। অর্থাৎ যেহেতু ট্যানারি মালিক বা যারা আড়তদার রয়েছেন তারা চামড়া কিনবেন কিনা সেটি নিশ্চয়তা দিচ্ছে না, সেই কারণে এখন চামড়ার দাম কেনা হচ্ছে মাত্র 100 থেকে 150 টাকা, কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ দাম 200 টাকা। আমরা বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ীদের কথা বলেছিলাম, তারা যেটা বলছে এখন তারা চামড়া জাস্ট শুধু কিনে রাখছেন, কারণ এখন তাদের কাছে পাইকারি আড়তদার যারা রয়েছেন তারা আদৌ চামড়া কিনবেন কিনে সেটা তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই তারা খুব সস্তাদের মতো যারা পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেছেন তারা মূলত চট্টগ্রামের চৌমোহনী এলাকা নিয়ে আসা হচ্ছে। সে চৌমোহনী এলাকা আনার পরে যারা সংগ্রহ তারা কিন্তু হতাশ হতে হচ্ছে, কারণ এক একটি চামড়া দরদাম করা হচ্ছে মাত্র 50 টাকা থেকে শুরু হয় সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এবার প্রায় 4 লাখের বেশি চামড়া সংগ্রহিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আড়তদার সমিতি। কিন্তু এখন আমরা যে দরটা দেখতে পাচ্ছি পাইকারি খুচরা পর্যায়ে যে দর সেটি হলো মাত্র 200 টাকা। অর্থাৎ যেটি ট্যানারি মালিকদেরকে দর যেটা 400 থেকে 500 টাকা হওয়ার কথা সেটি কোনোভাবে হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি যে চামড়ার দর নিয়ে যে কারসাজি চলে খুচরা পর্যায়ে সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়া কোনোভাবেই 200 টাকার বেশি দরে কিনছেন না এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। তারা মূলত পাড়া মহল্লা থেকে যে যারা রয়েছে তারা চামড়া সংগ্রহ করে নিয়ে আসেন এখান থেকে চামড়া সংগ্রহ করেন আড়তদাররা। তো আড়তদাররা যে চামড়া কিনবেন এমনটি কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি এখানকার ব্যবসায়ীদের। তাই তারা বলছেন যারা লস অর্থাৎ ক্ষতি কমানোর জন্য তারা 150 টাকা 200 টাকা ধরে চামড়া কিনতে বাধ্য হচ্ছেন এবং আদৌ তারা চামড়া বিক্রি করতে পারবেন কিনা সেটা তারা নিশ্চয়তা দিতে পারছে না। তাই চামড়ার দর এখন আমি যেটা সর্বশেষ বলবো সেটি হলো চামড়ার দর নিয়ে কারসাজি শুরু হয়ে গেছে, যে কারণে চামড়ার দর একেবারে নিম্ন পর্যায়ে এখন মাত্র 150 থেকে 200 টাকা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়ার বাজার সর্বশেষ। সায়েন্স ল্যাব ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মেতেছেন তখন মলিন হাওর ও চরাঞ্চলের বাসিন্দারা। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কারো বাড়িঘর ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। শুধু হাওর নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে নেই ঈদের বাড়তি আনন্দ। এপ্রিল মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওর অঞ্চল, নষ্ট হয় টনকে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক। ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক, এমনকি অনেক পরিবার ঈদ উপলক্ষে ভালো খাবার রান্নার সামর্থ্য হারিয়েছে। হাওরে ধানের সঙ্গে ডুবে গেছে তাদের বিনিয়োগ ও স্বপ্ন।
একই চিত্র নেত্রকোনার হাওড় অঞ্চলে অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। ধান হারিয়ে অনেক দরিদ্র কৃষক নিঃস্ব হয়েছেন। তারা বলছেন বৃষ্টি আর জলাবদ্ধতা কেড়ে নিয়েছে তাদের ঈদের আনন্দ। শুধু হাওড় অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। বারবার নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছায় না কোনো ঈদ উপহার। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। সব মিলিয়ে আনন্দের বদলে এখানে এবার ঈদ মানে কেবলই বিষণ্ণতা। এদিকে চলতি মাসের কালবৈশাখী ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাদের মাঝেও নেই ঈদের আনন্দ। তাদের বাড়িঘর ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত। দরিদ্র এসব মানুষ বাড়ি মেরামতের অর্থ জোগান নিয়ে আছেন দুশ্চিন্তায়। তবে আশ্রয়হীন পরিবারগুলোকে আরো সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ঘর দুয়ার ভাঙে চুরি গেছে। এইবারকা ঈদটা অনেক কষ্টকর কাটতেছে। সম্পূর্ণ শেষ হয়েছে, ঘরের টিনগুলো বলতে পুনর্বাসনের জন্য, তাদের ঘরগুলোকে পুনর্নির্মাণ করার জন্য টিন সহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের 8 শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। ঈদ উৎসবে মেতেছে ক্রীড়াঙ্গন। নিজ নিজ জেলায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন ও পশু কোরবানি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে ভালো করার আশা। এবার বাণিজ্যের সংবাদ। আবহাওয়া অনুকূল হওয়ায় মেহেরপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো হয় খুশি বাগানীরা। মিষ্টি ও সুস্বাদু হয় এখানকার লিচু। বাজারজাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। লাল আভার সৌন্দর্য ছড়াচ্ছে রসে টইটুম্বুর লিচু। আটি, বোম্বাই, মুজাফর, চায়না 3 জাতের লিচু। গাছ জুড়ে যেন লিচুর মেলা। এরই মধ্যে আটি লিচু উঠতে শুরু করেছে বাজারে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের মহাযজ্ঞ। মেহেরপুরের লিচু পাঠানো হচ্ছে কুমিল্লা, বরিশাল, বগুড়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বাম্পার ফলনে খুশি বাগানীরা। ঢাকা, কুমিল্লা, তারপর রাজশাহী সব জায়গার পার্টিদের কাছে মাল বেচছি, তো আমরা দাম ভালোই পাচ্ছি। নিরাপদ লিচু নিশ্চিতে বাগান মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। অনেক সময় লিচু ফাটার একটা অভিযোগ কৃষকরা করেন। আমরা সেক্ষেত্রে কৃষকদেরকে সলিবর বোরন 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে 730 হেক্টর লিচুর বাগান থেকে 6,800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ভারতের কলকাতায় এবার ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। অস্ট্রেলিয়া ও কানাডার জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। ইউরোপে পবিত্র ঈদ উল আজহার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় পর্তুগালের লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। জার্মানির রাজধানী বার্লিন সহ বিভিন্ন স্থানে প্রবাসী অধ্যুষিত ও তার্কিস মসজিদগুলোতে 2টো করে ঈদের জামাত হয়। ইতালির রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 50টিরও বেশি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডেও আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন অনেকে। ফ্রান্সের প্যারিসে প্রধান মসজিদের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে 3টি ইনডোর স্টেডিয়ামে উদযাপিত হয়েছে ঈদ উল আজহার জামাত। সবচেয়ে বড় জামাত হয়েছে এসপো মুসলিম সেন্টারের আয়োজনে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত আয়োজিত হয়। দেশের মতো করেই খোলা মাঠে ঈদগাহের আদলে ঈদ উল আজহার নামাজ আদায় করেছে কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটি। শহরের বাংলা টাউন হিসেবে পরিচিত ডেনফোর্থ এলাকায় ডেন্টোনিয়া পার্কে সকাল 10টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজা সহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রবাসীরাও ঈদের জামাতে অংশ নেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা বলে রয়টার্সকে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। পাল্টা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে হরমুজ ইস্যুতে ওমান আন্তর্জাতিক নিয়ম না মানলে তাদের উপরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ নিজ জেলায় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজের পাশাপাশি আগস্টে অ্যাওয়ে সিরিজও ভালো করার আশা ক্রিকেটারদের। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীতে ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ঈদের ছুটিতে নিজ নিজ জেলায় আনন্দঘন পরিবেশে পরিবার ও স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদ উল আজহার দিনে রাজশাহীর পবার রণহাট গ্রামের ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন শান্ত। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। সেরা প্রস্তুতি নিয়ে সেখানে যেতে চান শান্ত। ভালো ক্রিকেট খেলতে চাই, দলের হয়ে কন্ট্রিবিউট করতে চাই, এটাই মেন লক্ষ্য থাকবে। সামনে প্রিপারেশনের সুযোগ আছে, ভালো মতো প্রিপেয়ার হয়ে আসলে সিরিজটা খেলতে চাই। বগুড়ায় নিজ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে এবার ছেলে মায়ানের জ্বর থাকায় 3 প্রজন্মের একসঙ্গে নামাজ আদায় করা হয়নি। এরপরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর টি20, তো যারা খেলবে তাদের জন্য শুভকামনা। সাতক্ষীরায় গত বছর ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোয় মুস্তাফিজকে পায়নি পরিবার। এবার তাকে পেয়ে আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। বাড়ির পাশে ঈদগাহ ময়দানে গ্রামবাসীর সাথে একেবারেই সাদামাটা ভাবে ঈদের নামাজ আদায় করেন। পেসার শরীফুলের সামনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে ভালো করার চ্যালেঞ্জ। তবুও ঈদের ছুটিতে এসেছেন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। ঈদগায় ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুল। জানান আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেশকে জয় উপহার দিতে চান এই পেসার। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীর 2 নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আজহার জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খুশির ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়। শোলাকিয়ায় বৃষ্টির মধ্যেই জামাত, ত্যাগের মহিমায় সারা দেশে পশু কোরবানি। ঈদের দিন বাবা মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর। সমৃদ্ধি অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চায় সরকার। ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক বিএনপি নেতাদের। এবং পশুর চামড়া। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।